এখন সারা দেশব্যাপী এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো সমন্বয়ক। সবচেয়ে বড় যন্ত্রণা, গ্রামে গ্রামে সমন্বয়ক পৌঁছে গেছে, থানায় থানায়, জেলায় জেলায়, এবং এদের কাজ হলো চাঁদাবাজি করে বেরোনো। পিপিলিকার পাখা গজায় মুজিবার বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো। দর্শক এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই ভারতীয় প্রপাগান্ডা কিন্তু এই সমন্বয়কদের অবস্থা, অন্যদিকে সরকারের কিন্তু খুবই খারাপ অবস্থা। আপনারা দেখতে পারবেন তাদের গণ্য কিছু নিয়ে যে পুলিশ কিন্তু আটকাচ্ছে, সব কিছু দেখানো হবে। এটা বুঝি না যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। সুতরাং এদের একটা তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই, একটা তাদের কোনো বেস নাই। আমি মনে করি যত দ্রুত সম্ভব কালকে সকালে তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে মাপ চেয়ে নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত। কারণ তারা আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে, ফলে সমন্বয়কটাকে এখন মানুষ গালি হিসেবে নিচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে। এটা তাদের কারণে হচ্ছে, এটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি বা অন্য কারো করতে হয়নি। তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত একটা স্টেপ নিচ্ছে, হুট করে একটা কথা বলছে। তাদেরকে মানুষ নতুন দিনের আলোকবর্তীকে মনে করেছিল, তারা এখানে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কবর দাও, ছিঁড়ে দাও, মেরে দাও, এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। বাংলাদেশ ইস্যুতে এখন শেখ হাসিনার প্রত্যাবর্তন, এই বিষয়টি কিন্তু একেবারেই শিরোনামে রয়েছে এবং এই প্রসঙ্গকে কেন্দ্র করে বিভিন্ন প্রসঙ্গ উঠছে, বিভিন্ন প্রশ্ন উঠছে, বিভিন্ন জল্পনা ছড়াচ্ছে। সার্জিস আলম, আসিফ, নাহিদ, হাসনাত এরা একই সুরে কথা বলছেন। এর মানে দেখেন বর্তমান সময়ে তারুণ্যের আইকন কিন্তু এরাই। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি টাকা ইনভেস্ট করবে। নাটকীয় কথা বলছে। এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি। এই খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন, 9 সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে। আওয়ামী লীগ টিকে থাকার 5টি হাতিয়ার, অর্থাৎ যে 5টি হাতিয়ারের মাধ্যমে বা যে 5টি শক্তির মাধ্যমে আওয়ামী লীগ টিকে থাকবে। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই। এটা বুঝি না যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। সুতরাং এদের একটা তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই, একটা তাদের কোনো বেস নাই। আমি মনে করি যত দ্রুত সম্ভব কালকে সকালে তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে মাপ চেয়ে নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত। কারণ তারা আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে, ফলে সমন্বয়কটাকে এখন মানুষ গালি হিসেবে নিচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে। এটা তাদের কারণে হচ্ছে, এটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি বা অন্য কারো করতে হয়নি। তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত একটা স্টেপ নিচ্ছে, হুট করে একটা কথা বলছে। তাদেরকে মানুষ নতুন দিনের আলোকবর্তীকে মনে করেছিল, তারা এখানে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কবর দাও, ছিঁড়ে দাও, মেরে দাও, এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেটাকে মানুষ সাধারণ এক সভ্য সমাজ কোনোভাবে গ্রহণ করছে না। বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান তিনিও কিন্তু এটা কিংস পার্টি করেছিলেন, হ্যাঁ, তার শাসনের অবসর। কিন্তু তার যে বিচক্ষণতা ছিল, উইথ ডিউ রেসপেক্ট আমি এটা বলবো, তার যে প্রজ্ঞা ছিল বা তার যে সেইটার তো 100%-এর 1 ভাগ আমি এই 5 মাসে এদের মধ্যে কারোর মধ্যে দেখি নাই। যেখানে 2006 সালে আজ থেকে আপনার 18 বছর আগে চেষ্টা করে ব্যর্থ হয়ে কান ধরে বিদায় নিয়েছিলেন, তার এই নাগরিক শক্তি আইন পাবো না বাবা, আমার দ্বারা সম্ভব না। তো সেই চেষ্টা যে 18 বছর পর আবার হয়, তো জিয়াউর রহমান আর তারা তো এক জিনিস না। তিনি ওই প্রেক্ষাপটে তিনি সেটাকে করে বিএনপিকে এস্টাবলিশ করে ফেলেছেন। সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন, ঠিক আছে, সেটা ওটা মর্নিং শোজ দ্য ডেজ, তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না। তা না, সবচেয়ে বড় কথা, এটা তো ভাই ছেলে খেলা না, এটা তো মঞ্চ নাটক না। আপনি একটা দেশের ভাগ্য নিয়ে, যে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন। এর চেয়ে আপনারা, ঠিক আছে, আমলে কি সরিয়ে দিয়েছেন, জাতীয় সরকার করতেন, তাও তো একটা মন্দির ভালো হতো। দেশের যে দুর্দশা, আজকে বাংলাদেশ কি মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা, হ্যাঁ দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা নেত্রী করার নেই, আশেপাশের লোক করেছে হয়তোবা, অবশ্যই হয়তোবা না করেছে, আমি ধরে নিচ্ছি। তো সে কারণে মানুষের খুব কষ্ট আছে, দুর্দশা হয়েছে। কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার
উন্নয়ন কাজ হয়েছে, মোটা দাগে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে, মানুষ বলছে। সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে 15 বছর উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ফাঁপা বা কল্পনা মিথ্যা, এগুলা বয়ান মিথ্যা। আমি দেখলাম ডিবিসির একটা নিউজ, সেখানে হাজার হাজার কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে, তাদের বিপক্ষে, সাধারণ মানুষের কমেন্টস। তো আর সত্যটা বললে কিন্তু মানুষ, বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে, এটা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে। সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে অর্জনগুলো করেছে, এই 5 মাসে কিন্তু একটা ইটও তারা গাঁথতে পারেনি বা চেষ্টা করেনি। বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত, তারা একটা বাচ্চাদের বইটা দিতে পারেনি। এত তো অযোগ্য অথর্ব এই সরকার। সেই গ্রহণযোগ্যতা, হ্যাঁ, মানুষ তাদেরকে ভালো, মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না, তো মনে করেছিল অন্য একটা দল কিছু এসে যে আওয়ামী লীগ মন্দের ভালো, তার চেয়ে ভালো কেউ করে কিনা, হ্যাঁ, তার চেয়ে একটু ভালো হয় কিনা, যে বিএনপি জামাতের চেয়ে আওয়ামী লীগ ভালো, কিন্তু আওয়ামী লীগের চেয়ে ভালো কাউকে পায় কিনা, এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় অংশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে ভালোবেসে ম্যান্ডেট দিয়ে কিন্তু নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছিল। আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছে, সেই টাকা তারা 9-6 করে সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না, বন্যার সময় করতে পারে নাই, আলটিমেটলি সেটাকে তসরুপ হয়ে গেল। এরকম পরবর্তী কন্টিনিউয়াসলি স্টেপ বাই স্টেপ তারা তাদের যে ক্রেডিবিলিটি জায়গাটা কিন্তু তারা মানে প্রমাণ করতে পারে নাই। মাহফুজ, এই তো আমার ডিপার্টমেন্টের, সে হুট করে একটা কি বলে একটা দিল, পালনবাদ দিল, তারপরে আবার কি বললো, বাস্তবতা বিবর্জিত কর্মকাণ্ড, একটা ম্যাপ দিল পুরো আপনার ডিস্টেন্স, যেখানে মানে 47-এর বিষয়টা তিনি আবার এইভাবে নিয়ে এসে অহেতুক বিতর্ক সৃষ্টি করে আমাদেরকে পুরো জাতিকে বিপদে ফেলার একটা চেষ্টা, একটা যুদ্ধ লাগানোর একটা মানে চেষ্টা হলো। তো আমার মনে হয় তাকে দেখে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ইন্সপায়ার হয়েছে, ঠিক আছে, নিবে। তো যাই বিষয়টা হচ্ছে যে এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাজগুলো করে কিন্তু আলটিমেটলি আমাদের পুরো জাতিকে, তারা এখন সরকারে আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, পুরো জাতিকে বিপদে ফেলছে। হ্যাঁ, আজকে আপনি যতগুলো আপনার বৈশ্বিক মানদণ্ড আছে, আজকে পাসপোর্টের আপনি দেখলেন 3 ধাপ নিচে নেমেছে, মানে পাসপোর্টের তালিকায় অনেক দেশে আমাদের পাসপোর্টের যেখানে আগে ভিসা লাগতো এখন ভিসা লাগছে, বা অনেক ভিসা দিচ্ছে না। এই যে কাজগুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের এই সমস্ত হটকারী কর্মকাণ্ডের কারণে, যে দেশের গভর্নমেন্ট স্টেবল না, সেখানে সাধারণ মানুষের প্রতি মানুষের নেতিবাচক ধারণা সৃষ্টি হবেই। এবং প্রতিনিয়ত এমন যে কাজগুলো হচ্ছে, দেখেন আজকে জাজিরাতে একজন ওসিকে আমার ধারণা তাকে মেরে ফেলা হয়েছে, তাকে গলায় ফাঁস দিয়ে জানলার সামনে ঝুলে দেওয়া। এমন কোন দিন নাই যে দিন আপনার 10টা-20টা এরকম শুধু নর্মাল মার্ডার না, সিভিয়ার নৃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না, ধর্ষণের খবর পাচ্ছি না, এবং সেগুলো বিচার হচ্ছে না। দেখেন আজকে যে আমাদের সিরাজগঞ্জের, আপনি মনে করেন শেয়ার দিয়েছিলেন, সিরাজগঞ্জের জেলা বিএনপি সাধারণ সম্পাদক কি দম্ভ নিয়ে বলছেন যে এনায়তপুরে 15 জন পুলিশ হত্যা করে তারা পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। তাহলে আপনি স্ত্রী বুঝতে পারছেন যে ওই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বা একটা যৌক্তিক আন্দোলন ছিল, এবং আওয়ামী লীগের, আমি একটু পদের দিকে বলি, তারা কিন্তু ঠিক আছে সামনে গিয়ে করতে পারে নাই, কিন্তু তারা কিন্তু পরের দিনই আদালতে কিন্তু তারা মানে অ্যাপিল করেছেন, এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকে মুক্ত হবে। দর্শক খেয়াল আছে নিশ্চয়ই, বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখি বা সরকারের প্রেস উইং থেকে বলা হয়ে থাকে পাচার হয়ে গেছে। ইভেন আওয়ামী লীগ সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, আমাদের রিজার্ভ চুরি। এই রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ দেখে নাই, তবে আমরা আশা করি এই সরকারের আমলে রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে। আর অফকোর্স এটার সাথে কারা জড়িত থেকে থাকতে পারে মানুষ আজ করতে পারে। তবে মজার বিষয় হচ্ছে, আমাদের এই রিজার্ভ চুরি করে যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছিল, সেই টাকাটা ফেরত নিয়ে যে নানান ঘটনা আলোচনা সন্দেহ চলছিল। আবার কেউ বলছিল আওয়ামী লীগ সরকারের সময় যে রিজার্ভের টাকা চুরির টাকাটা ফেরত এলে এটাও মাইরা দিবে, এরকম কিন্তু একটা সংখ্যা ছিল। বাট আজকে আমরা শুনছি হঠাৎ করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন আহসান এইচ মনসুর, তিনি বলছেন রিজার্ভ থেকে চুরি হওয়া যে টাকাটা ছিল, সেই টাকাটার 80% সরকার নাকি ফিরিয়ে নিয়ে আসছে। মাশাআল্লাহ, কবে নিয়ে আসলো এটা আমরা জানি না। তবে তিনি বলছেন যে গতকালকে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলছেন। তিনি বলছেন সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া যে রিজার্ভের টাকাটা চলে গিয়েছিল, সেটা 80% ফিরিয়ে এনেছে সরকার, এবং বাকিটা আদায়ে মামলা চলছে। মামলা জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব। তিনি বলছেন যে
আপনার চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে বিদেশে পাচার করেছে প্রায় $20 বিলিয়ন। পাচারকৃত যেসব অর্থ আছে, তো এদেশ থেকে গত 15 বছরে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার করছে অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন বড় নেতারা, পাশাপাশি সরকারের প্রশাসনে থাকা বিভিন্ন আমলারা, কামলারা, অনেকেই তারা কিন্তু এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি এসেই তারা করছে। এখন অনেকের সেকেন্ড হোম, এই যে ডিবি হারুনের সেকেন্ড হোম আমরা শুনতাম আমেরিকা, এখন তো শুনছি যে তিনি আমেরিকাতে নাকি আছেন। অনেক মন্ত্রী ফিরে দেশ থেকে টাকা পাচার করছে। তো বলছে যে পাচারকৃত সেই সব অর্থ নাকি উদ্ধারের জন্য কাজও চলতেছে, বিদেশিরা সহযোগিতা করতেছে ওই টাকাগুলো দেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আনবে। তবে আসলে কতটুকু পারবে, যেহেতু 80% নিয়ে আসছে রিজার্ভের, বাকিটা নিশ্চয় পারবে। তিনি বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI এবং অন্য সংস্থাগুলোর সাথে ইউনুস সরকার যোগাযোগ রাখছে এবং কি আলাপও করছে। ইভেন ওইসব দেশগুলোতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। কথার কথা এখন আমাদের অনেকে ভাবতে পারে আমরা তো আমেরিকা চলে আসছি, আমাদের আর কে ধরবে, কানাডা চলে আসছি, আমাদের আর কে ধরবে, কিন্তু সরকার বলছে ওই দেশে আপনি যে দেশে সিটিজেন নিচ্ছেন সেই দেশে আপনাকে ধরার জন্য সরকার, বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ করবে, আপনার বিরুদ্ধে মামলা করবে যে আপনি এই টাকাগুলো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন। আর এছাড়াও তিনি আপনার আমাদের রেমিটেন্সের এখানে নানান বক্তব্য দিয়েছেন। তারপর এখানে কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে একটু তথ্য দিয়েছেন যে দেশ থেকে এই মুহূর্তে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অবশ্যই প্রবাসীরা এখন টাকা পয়সা পাঠাচ্ছে, তবে আমরা মনে করি এটা যদি সরকার আদৌ করতে পারে, এখন 80% কবে আসলো, কিভাবে আনলো, এগুলো সম্পর্কে আমি জানি না। আমার হয়তো নিউজে চোখ পড়ে নাই, নাকি আসলে আমরা নিউজই পাই না, দুইটার একটা হয়েছে। যদি আমার নিউজে চোখ না পড়ে থাকে কোনো সমস্যা নেই, তবে জাতির সামনে প্রকাশ করা উচিত ওই রিজার্ভ চুরির 80% টাকা কবে, কত তারিখে আমরা পাইলাম। এটা আওয়ামী লীগ সরকারের সময় আসলো, নাকি ডক্টর ইউনূসের সরকার এই টাকাটা রিটার্ন আনলো? এই মামলাগুলো কি ওই সরকারের চলমান মামলা নাকি এই সরকারের চলমান মামলা? এগুলো কিন্তু একটা ইস্যু আছে। সো আমরা চাই বিষয়গুলো পরিষ্কারভাবে জাতির সামনে আসুক। ইউনূস সরকার যেটা ভালো কাজ করতেছে সেটা প্রশংসা অবশ্যই করতে হবে, আর যেখানে উপদেষ্টাদের অদক্ষতা আছে সেটারও সমালোচনা করতে হবে, কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের কাজ। ডক্টর মিজানুর রহমান আজহারী, শারজিস আলম, আসিফ, নাহিদ, হাসনাত এরা একই সুরে কথা বলছেন। এর মানে দেখেন বর্তমান সময়ে তারুণ্যের আইকন কিন্তু এরাই। ডক্টর মিজানুর রহমান আজহারী সবচেয়ে জনপ্রিয়, এরপর শারজিস, আসিফ, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ এরাই হচ্ছে তারুণ্যের আইকন। সমগ্র জাতির দৃষ্টি এখন এদের দিকে, জনগণের বিপুল সমর্থন এদের দিকে। মিজানুর রহমান আজহারী তরুণ, যদিও আসিফ, নাহিদ ওদের চাইতে আরেকটু বয়স, কিন্তু তরুণ, তারুণ্যের ক্রাশ। অতএব এরা সবাই মিলে যদি দেশটাকে একটা সুন্দর দেশ করার জন্য চেষ্টা করে সম্ভব। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই আইকনগুলো, এই সোনার টুকরাগুলো একই সুরে কথা বলছে। এটা আমাদের জন্য পজিটিভ। এরা সবাই একসময় আমাদের সেলিব্রিটি ছিল, সাকিব আল হাসান, মাশরাফির মতো বাটপাররা, দেশের সুমনের মতো বাটপার। সেই যুগ নেই। এখন আমাদের সেলিব্রিটি ডক্টর মিজানুর রহমান আজহারী, এখন সেলিব্রিটি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, শারজিস, হাসনাত, সাদিক কায়েম। এরা তো এরা সবাই কিন্তু এক সুরে কথা বলছে, এক সুরে বার্তা দিচ্ছে, তারা এক সুরে জেগে উঠছে। প্রতিপক্ষের ভারতীয় আধিপত্যবাদের সমালোচনা আর চোখ রাঙানোকে এরা ভয় পায় না, এরা চোখে চোখ রেখে কথা বলছে। দর্শক খেয়াল করেছেন কিনা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মিজানুর রহমান আজহারী ওয়াজ মাহফিলে কথা বলছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নাহিদ ইসলাম স্পষ্ট কথা বলছেন, আসিফ বলছেন, হাসনাত, শারজিস বলছেন। দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি। এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মিজানুর রহমান আজহারীকে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছিল, এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, জাস্ট হাত বদল হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন, আজহারী এই কথা বলেছে, ডক্টর ইউনূস নিজেও এই কথা অ্যাপ্রিসিয়েট করেছে নুরুল কবিরের প্রশ্নোত্তরে। সেম কথা, জাস্ট হাত বদল হয়েছে। নাহিদ বলেছে, আসিফ বলেছে, হাসনাত বলেছে, শারজিস বলেছে। এবং যখনই মিজানুর রহমান আজহারী এই সমালোচকদের রক্তচক্ষু উপেক্ষা করে স্পষ্টভাবে বললেন এইসব কথা বলে কোনো লাভ নেই, বাংলাদেশ আর কোনো চাঁদাবাজি চলবে না, ক্লিয়ার বলে দিয়েছেন। সাথে সাথে আমরা দেখলাম সবাই বলছে, সরকারের ছাত্র উপদেষ্টা তো বলছেই, হাসনাত, শারজিস এরাও বলছে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজদের মূলোৎপাটন হবে। দর্শক, চাঁদাবাজদের বিরুদ্ধে মিজানুর রহমান আজহারীর বক্তব্য তো আপনাদেরকে অলরেডি শুনিয়েছি যে কতটা কঠিন বক্তব্য, যে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না। অতএব আপনারা নিজেদের গায়ে বক্তব্য টেনে নেন, দেখি কতদূর পারেন, আজহারীর সাথে লড়েন না। দেখেছেন না আজহারীর সম্মান কি? রংপুর রাইডার্স তাদের টিম সহ চলে এসেছে আজহারীর সাথে ছবি তুলতে, এবং রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে সেটা প্রচার করছে। মানে আজহারী কোন পর্যায়ে চলে গিয়েছে, তার সেলিব্রিটি ইমেজ কোথায়,
ক্রিকেটারদের চাইতে বড় সেলিব্রিটি বাংলাদেশে বা পৃথিবীতে খুব কম। আমাদের এশিয়ায়, ইউরোপে বা ওইসব দেশে ফুটবল কিংবা রাগবি, ব্যাডমিন্টন এগুলোর জনপ্রিয়তা বেশি, কিন্তু আমাদের এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। ঠিক ক্রিকেট সেলিব্রিটিদের সেলিব্রিটি হচ্ছে মিজানুর রহমান আজহারী। সে আজহারীর সাথে কথা বলতে, ছবি তুলতে, একটু সময় কাটাতে তার উদ্গ্রীব থাকে। সে আজহারী চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। এর মানে চাঁদাবাজদের বিরুদ্ধে আজহারীর সাথে ক্রিকেটার সাইফুদ্দিন, মিরাজ থেকে শুরু করে সবাই আছে। আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত কিংবা আরো যত সেলিব্রিটি আছে, ডক্টর ইউনুস, সবাই আছেন। সার্জিসের একটা বক্তব্য মিজানুর রহমান আজহারী সুরে, আমি এটা একটু বিশ্লেষণ করবো। আর ওরা সবাই এই একই সুরে কথা বলছে। সিন্ডিকেট চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মিজানুর রহমান আজহারী বলেছেন চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কোনো ছাড় নেই। তো সবাই যখন জেগে উঠেছে, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এই চাঁদাবাজদের ধরে ধুলাই দেওয়া শুরু হয়েছে। কোথাকার কি ছাত্রদলের আহ্বায়ক চাঁদাবাজি করতে গিয়েছে, জনগণ ধরে ধুলাই দিয়েছে। কাউকে ছাড় দিবেন না। তবে এটা ঠিক যে আপনি চাঁদাবাজদের বিরুদ্ধে লড়বেন, আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আপনি বিএনপির বিরুদ্ধে লড়ছেন, কারণ সমস্ত চাঁদাবাজ বিএনপির বাহিরে কোনো চাঁদাবাজ নেই বর্তমানে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে চা শ্রমিকদের সোচ্চার হতে হবে, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সার্জিস আলম বলেন, স্বৈরাচার হাসিনার চোখ শুধু ঢাকা থেকে বাপের বাড়ি টুঙ্গিপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল, দেশে অন্য কোথাও তার চোখ পড়েনি। এজন্য কোথাও উন্নয়ন হয়েছে, কোথাও হয়নি। ডিসক্রিমিনেটরি ডেভেলপমেন্ট করেছে, কেউ খায় কেউ খায় না, এরকম। দর্শক আরো নানান বিষয়ে কথা বলছেন। মূল হচ্ছে আমাদের সেলিব্রিটিরা চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার। এক দল খাইছে, আর এক দল খাওয়ার জন্য রেডি। সেম কথা বলেছেন, খাওয়ার জন্য রেডি না, খাওয়া শুরু করেছে। 5 আগস্টের আগে, মানে যখন জুলাই আন্দোলন চলে, সেই সময় সমন্বয়করা যে বাংলাদেশে কি পরিমাণ জনপ্রিয়তা ছিল তাদের আপনারা দেখেছেন। কিন্তু 5 তারিখের পরেও তাদের জনপ্রিয়তা ছিল, কিন্তু সেই জনপ্রিয়তা এখন আছে কিনা একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, এখন কিন্তু নাই। তো সুতরাং সময়ের সাথে সাথে সবকিছুর কিন্তু পরিবর্তন ঘটে। তো আওয়ামী লীগকে যে কারণে শেষ করা যাবে না, বা যেই হাতিয়ারের মাধ্যমে আওয়ামী লীগ টিকে আছে, তার 1 নম্বর হাতিয়ারটা হচ্ছে আওয়ামী লীগের যে বড় বড় লিডার বা নেতা, এরা সব সেফ জোনে আছে। তো আপনি আওয়ামী লীগ নেতারা যারা মাথা, সেই মাথাগুলো কিন্তু এখন দেশের বাইরে, একজনও কিন্তু অ্যারেস্ট হয় নাই। তো যে সমস্ত মাতারা এই আওয়ামী লীগকে চালাতো, তারা দেশের বাইরে। তো আপনি এই দেশে যারা আছে ছোট ছোট চুনোপুটি পাতি নেতা, এদেরকে ধরে আপনি কি করবেন? মানে এদেরকে শেষ করে দিয়ে যদি আপনি মনে করেন যে আওয়ামী লীগ শেষ, আপনার মতো বোকা পৃথিবীতে মনে আর খুঁজে পাওয়া যাবে না। এইটা হচ্ছে 1 নম্বর কারণ, যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছে তারা কিন্তু এখন সব সেফ জোনে। এরপরে আওয়ামী লীগ টিকে থাকার 2 নম্বর যে হাতিয়ার, সেটা হচ্ছে আপনারা জানেন যে টাকা থাকলে পারে সব হয়, শুধুমাত্র মানুষের জীবন দেওয়া ছাড়া। তো এই টাকা আওয়ামী লীগের যে সমস্ত নেতা আছে, বড় বড় লিডার আছে, এরা কিন্তু বহুত টাকার মালিক, কোটি 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 হাজার কোটি টাকার মালিক। তো একটা মানুষকে শেষ করতে হলে পারে সেই মানুষটাকে আগে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দিতে হয়। অর্থনৈতিকভাবে যদি আপনি কোনো মানুষকে পঙ্গু করতে না পারেন, তাহলে তার সঙ্গে আপনি পারবেন না, তার সঙ্গে কিন্তু আপনি পারবেন না। তো সুতরাং আওয়ামী লীগের এইটা আছে 2 নম্বর একটি হাতিয়ার। অর্থনৈতিক দিক থেকে আওয়ামী লীগের বহু প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে আছে, অনেক প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠান আওয়ামী লীগের আয়ের উৎস। তো এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে, তাদের অর্থের কোনো অভাব হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকার 3 নম্বর যে হাতিয়ার, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের অবদান অনেক বেশি। এখন দেখেন, আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস থেকে যদি আপনি মুছে দিতে চান, আপনি কিন্তু পারবেন না। আমার কথা কিন্তু রাগ করবেন না, আমি কিন্তু একেবারে স্টেট পয়েন্টের কথা বলছি, যে আপনি যদি বাংলাদেশের 71-এর মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনাকে লিখতে হয়, এই ইতিহাস যদি কাউকে পড়াতে হয়, ইতিহাস সম্পর্কে আপনাকে বলতে হয়, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন জয় বাংলা স্লোগান, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, সেই ইতিহাসের মধ্যে আপনি পাবেন বাংলাদেশ আওয়ামী লীগ দলকে। তো এই জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ, এই 3টা বাদ রেখে আপনি বাংলাদেশের ইতিহাস লিখতে পারবেন না। যদি আপনি লেখেন, সেই ইতিহাস গ্রহণযোগ্য হবে না, সেটা হবে ত্রুটিপূর্ণ ইতিহাস। তো সুতরাং এই যে ইতিহাসের যে দাপটটা, এই দাপটটা কিন্তু দখল করে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো সুতরাং যেহেতু আপনি বাংলাদেশের ইতিহাসকে বুঝতে পারবেন না কোনোদিন, তো সুতরাং এই আওয়ামী লীগ নামটাও আপনি বুঝতে পারবেন না। ইতিহাস এবং বাংলাদেশ আওয়ামী লীগ একে অপরের সাথে সম্পূরক। এরপরে আওয়ামী লীগের টিকে থাকার 4 নম্বর যে হাতিয়ার, সেটা হচ্ছে দেখেন, আওয়ামী লীগ
তাদের যে শাসনামল ছিল এই শাসনামলে অনেক দুর্নীতি করেছে, এটা সত্য কথা, এটা অকপটে সবাই স্বীকার করবে। পাশাপাশি তারা যে উন্নয়ন করেছে এটাও আপনাকে স্বীকার করতে হবে। আমরা বিগত সময়ের যে সরকারগুলি বাংলাদেশে ছিল সেই সরকারের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেখানে দেখবো যে বাংলাদেশ এর আগে 3 থেকে 4 বার 5 বার কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু সেই সময় বাংলাদেশে কোনো চোখে পড়ার মতো কোনো উন্নয়ন আমরা কিন্তু দেখি নাই। কিন্তু আওয়ামী লীগের সময়ে যেমন দুর্নীতি আমরা দেখেছি প্লাস উন্নয়ন আমরা দেখেছি। এই যে পদ্মা সেতুর কথা যদি আমি বলি, একমাত্র দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের মানুষজন তারা খুব ভালো করে জানে যে একটা পদ্মা সেতু তাদের জীবনের মোড়কে পরিবর্তন করে দিয়েছে। কত মা তার সন্তানকে নিয়ে ফেরিঘাটে আটকে আছে 6 ঘন্টা 7 ঘন্টা করে, ফেরি কুয়াশায় জ্যাম, ফেরি ছোটে না। কত স্বামী তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী তার স্বামীকে নিয়ে এই পদ্মা পাড়ে দিয়ে কত ভোগান্তি, কত মানুষ পদ্মা পাড়ে লাশ হয়ে চলে গেছে। তাদের জীবনে যে একটা সেতু কতটা ইম্পর্টেন্ট ছিল এটা কল্পনা করা যাবে না। সেই সেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিন্তু তৈরি করে দিয়েছে। তো সুতরাং একটা মুমূর্ষু রোগী যখন পার হবে ওই সেতুর উপর দিয়ে, যখন আপনি ধরেন অসুস্থ, আপনি অ্যাম্বুলেন্সে করে যখন এই সেতুর উপর দিয়ে যখন অ্যাম্বুলেন্সটা যাবে, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কথা আপনার মনে পড়বে যে এই সেতুটা আওয়ামী লীগের অবদান। আজকে ঢাকার এক মাথা থেকে আরেকটা মাথায় যাইতে সময় লাগতো কত জানেন? 2 ঘন্টা। আমি যদি এই যে মতিঝিল থেকে একেবারে ওই হচ্ছে দিয়াবাড়ি যাই বা উত্তরায় যাইতে আমার বহুত সময় লেগে যায়, কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি জ্যাম থাকে তো কোনো কথাই নাই। সেই পথ 30 থেকে 40 মিনিটে আপনি এখন পাড়ি দিচ্ছেন। এটা কার অবদান? এটা কিন্তু আওয়ামী লীগের অবদান। এরপরে সর্বশেষ 5 নাম্বার আওয়ামী লীগ যে হাতিয়ারের মাধ্যমে টিকে আছে সেটা হচ্ছে সেকুলার পন্থী। দেখেন বাংলাদেশে একটা বিরাট পরিমাণ একটা সংখ্যাগোষ্ঠী আছে যারা সেকুলার, মানে একেবারে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মানুষ, এবং যাদেরকে বলা হয় বামপন্থী। আবার কেউ কেউ মধ্যপন্থী, তারাও কিন্তু আওয়ামী লীগ করে। বামপন্থী, সেকুলার, অসাম্প্রদায়িক মানুষ এরা কিন্তু এই আওয়ামী লীগ দলটাকে অনেক পছন্দ করে। এই হিসাবে যে আওয়ামী লীগ থাকাকালীন আমরা সব ধরনের সুবিধা পাই, আওয়ামী লীগ থাকাকালীন আমরা যা ইচ্ছা তাই করতে পারি, অর্থাৎ পশ্চিমা যে কালচারটা আছে না, পশ্চিমা কালচারের সাথে একেবারে মিলে যায়, আমার কোনো বার্ডেন থাকে না। তো এই কারণে কিছু কিছু সেকুলার মানুষ, একটা বিশাল একটা অংশ আছে সেকুলারদের, এই সেকুলারদের একটা বিশাল অংশ এই কারণে আওয়ামী লীগকে পছন্দ করে যে তারা মনে করে আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশে থাকে তাহলে পরে আমি আমার ব্যক্তি জীবনে পূর্ণ স্বাধীনতা আমি লাভ করতে পারবো, অর্থাৎ আমার ব্যক্তি জীবনে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ, কোনো সামাজিক হস্তক্ষেপ, কোনো ধর্মীয় হস্তক্ষেপ আমার রাজনৈতিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে আসবে না। তো এই যে 5টা যে হাতিয়ার, এই 5টি হাতিয়ারের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ এয়ারপোর্টটাকে বন্ধ করে দেওয়া হবে, বা এয়ারপোর্ট বন্ধ না করলেও প্রত্যেকটা বিমানের উপরে কি এখন নজরদারি শুরু হবে? ধরে নেওয়া যাক, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, ওনার 19 তারিখে একটা কোথায় যাওয়ার প্ল্যান আছে। যদি যাওয়ার প্ল্যানটাকে যদি উনি একটা প্রাইভেট জেটও ভাড়া করে দেন, ওনার তো পয়সার অভাব নেই, তাছাড়া বিদেশি পয়সার অনেক ফান্ড আছে, হিলারি ক্লিন্টন প্লেন পাঠিয়ে দিতে পারেন, আমাদের ওবামা প্লেন পাঠিয়ে দিতে পারেন, বাইডেন প্লেন পাঠিয়ে দিতে পারেন, কারণ 19 তারিখ অব্দি কিন্তু ওনারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন মানে কি কোনো ডিসিশন নিতে পারবেন না, কিন্তু এইগুলোর ডিসিশনের বাইরে, গভর্নমেন্ট ডিসিশনের বাইরে, ফলে এইগুলো করতেই পারেন তারা। সেক্ষেত্রে এখন এয়ার মার্শালকে সম্ভবত নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি পুরোটা একদম র্যাডারে নজর রাখুন যে বাংলাদেশ থেকে কোন বিমান যাচ্ছে, কোন বিমান আসছে, কোন কোন প্রাইভেট জেট আসছে, কোন কোন যাচ্ছে। তাছাড়া যারা রয়ের অ্যাসেট রয়েছে বাংলাদেশে, এখন চূড়ান্ত হবে অ্যাক্টিভ রয়ের অ্যাসেট, তাদেরকে আরো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যে ইউনুসের প্রতি কড়া নজর রাখবে। এখন ধরে নেওয়া যায় যে ডক্টর ইউনুস রাত 3টের সময়, রাত 2টোর সময় কোনো একটা প্রাইভেট জেট করে তিনি রওনা হলেন, স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি রওনা হলেন দেশ ছাড়ার জন্য। তাহলে ভারতের আকাশ দিয়ে যখন উঠবে সে সময় 2টো রাফেলকে পাঠিয়ে দেওয়া হবে যে সোজা গিয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটাকে নামান, আদারওয়াইজ এই প্লেন কিন্তু আমরা উড়িয়ে দেবো। পাইলট কি করবে? পাইলট খুব স্বাভাবিকভাবেই প্লেনকে বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য প্লেনকে নিয়ে যাবে দিল্লি, এবং সেখান থেকে দিল্লির হাতে কিন্তু ডক্টর ইউনুস পড়ে যাবে। ফলে ডক্টর ইউনুস পালানোর যে প্ল্যান করছেন, মানে উনি যে কেটে করার প্ল্যানটা করছেন, সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে না। কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছেন ওনাকে দেশে থেকে বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আর উনি 666 কোটি টাকা যে মুকুব করেছেন না, সেটা কিভাবে মুকুব করেছেন এবং কাদের দ্বারা চালিত হয়ে উনি মুকুব করেছেন, তারাও সমানভাবে দোষী, এটাও নাকি প্রধানমন্ত্রী বলেছেন শেখ হাসিনা। ফলে ওনার আমও গেছে, ছাড়াও গেছে, সব সূত্র নিয়ে এখন ডক্টর ইউনুস কিন্তু ডুবে মরবেন। শেষ কথা হচ্ছে ডক্টর ইউনুসের হাত আমেরিকা ছেড়ে দিয়েছে, সেই হাত আমেরিকা এখন বর্তমান প্রেসিডেন্ট যিনি হচ্ছেন তিনি হাতটা বেঁধে দিয়েছেন। ওরা বাইডেন হাত ছাড়লো আর ট্রাম্প হাত জুড়লো, আর এবার বেডিটা এবারে পড়াবে ভারত, নিয়ে গিয়ে ভারতে একদম সুন্দরভাবে একেবারে গুছিয়ে রেখে দেবে
এবার কিছুদিন অতিথি হয়ে থাকুন, তারপর বাংলাদেশে ফিরে যান। আপনার বাংলাদেশে ট্রেন দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছি। এখন যমুনা হাউসে গিয়ে বসুন, যখন প্রধানমন্ত্রী যাবেন তখন দেখা যাবে। আমার মনে হয় ডক্টর ইউনূস কারো কাছে জিম্মি হয়ে পড়েছেন কিনা। বাংলাদেশ আসলে চালাচ্ছে কে বা কারা? বাংলাদেশ কি ডক্টর ইউনূস চালাচ্ছে, ছাত্ররা চালাচ্ছে, সমন্বয়করা চালাচ্ছে, জামাত চালাচ্ছে, বিএনপি চালাচ্ছে, নাকি অন্য কেউ চালাচ্ছে? বাংলাদেশ আসলে কে চালাচ্ছে? এমন প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেছেন যে $1 মিলিয়ন একটা প্রশ্ন করেছেন আপনি। এই প্রশ্নটার দাম $1 মিলিয়ন। আসলেই একটা বড় প্রশ্ন। বর্তমান সরকার চালাচ্ছে, মানে বাংলাদেশটা চালাচ্ছে এখন কারা? তিনি বলেছেন শহীদ মিনারে ছাত্ররা সমবেত হয়ে একটা কথা বললে সরকার কাঁপাকাঁপি শুরু করে, সরকার সেটা মেনে নেয়। আবার 200 ছাত্র সচিবালয়ের সামনে যে মিছিল করলে পরীক্ষা বাতিল হয়ে যায়, তাকে পরীক্ষাবিহীন অটো পাস দিয়ে দেওয়া হয়। এই যে অবস্থা, এই অবস্থায় আসলেই দেশ চালাচ্ছে কারা? সেটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। এবং এই প্রসঙ্গেই তিনি বলেছেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা তার সাক্ষাৎকারের, সেটা হচ্ছে যে আমার মনে হয় ডক্টর ইউনূস কারো কাছে জিম্মি হয়ে পড়েছেন কিনা। ডক্টর ইউনূস জিম্মি হয়ে পড়েছেন, কারো দ্বারা পরিচালিত হচ্ছেন, তার করার কিছুই নেই, এমনটা বলার চেষ্টা করেছেন হাসান মাহমুদ। এটা যদি গ্রহণ করা হয়, এটা যদি আমলে নেওয়া হয়, তাহলে ডক্টর ইউনূস কার হাতে জিম্মি হয়ে পড়েছেন সেটা আসলেই একটা $1 মিলিয়ন প্রশ্ন হয়ে দাঁড়ায়। ডক্টর ইউনূস কি সত্যি সত্যি জিম্মি, কারো কাছে জিম্মি হয়ে তিনি পুতুল সরকার, পুতুল হয়ে দেশ চালাচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু মানে হাসান মাহমুদের কোনো কথাকে আমলে না নিলেও এই কথাটাকে আমলে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ বর্তমান সরকারের নানামুখী ব্যর্থতা, এই ব্যর্থতার কারণেই প্রশ্ন উঠছে ডক্টর ইউনূস ব্যর্থ হচ্ছেন কেন? তিনি তো মানুষ হিসেবে খুব একটা যে সমালোচনার যোগ্য তেমনটা, মানুষ হিসেবে যথেষ্ট গ্রহণযোগ্য মানুষ, তাহলে তিনি ব্যর্থ হচ্ছেন কেন? তাকে কি অন্য কেউ চালাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু অনেক দিকে আলোচনা হয়, যেটা হাসান মাহমুদও উল্লেখ করলেন। শেখ হাসিনার সঙ্গে সবার যোগাযোগ রয়েছে এমন প্রসঙ্গ টেনে তাকে প্রশ্ন করা হয়েছিল দেশ আসলে নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে কিনা। শেখ হাসিনা বাইরে, খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে চলে গেলেন, তারেক রহমান বাইরে, দেশকে আসলে নেতৃত্ব শূন্য করে দেওয়া হচ্ছে কিনা, দেশ নেতৃত্ব শূন্য হচ্ছে কিনা। তিনি স্পষ্টভাবে বলেছেন শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও দেশের মানুষের সঙ্গে তার এখন আধুনিক যুগে কাছে দূরে কোনো ব্যাপার না, সবার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সুতরাং তিনি দেশ থেকে বিচ্ছিন্ন না, তার কোটি কোটি ভক্ত সমর্থক রয়েছে। খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে, তাতে কিছুই যায় আসে না, তারও কোটি ভক্ত সমর্থক বাংলাদেশে রয়েছে। তারেক জিয়া বাইরে আছে, তারও অনুসারী রয়েছে, কোটি অনুসারী। সুতরাং দেশকে নেতৃত্ব শূন্য করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আসলে ধোপে টিকবে না। তিনি প্রসঙ্গক্রমে বলেছেন যে কথায় কথায় বিভিন্ন বিষয়ে সরকার এবং সমন্বয় ছাত্ররা বিভিন্ন বিষয়ে আমলে নিয়ে স্বৈরাচার ফিরছে অমুক রূপে। নার্সরা আন্দোলন করলে বলা হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ ফিরেছে নার্স হয়ে, আনসার আন্দোলন করলে বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরেছে আনসার হয়ে, শ্রমিকরা আন্দোলন করলে বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরেছে শ্রমিক হয়ে। এই যে ট্যাগ লাগানো একটা অপকৌশল, এবং এই অপকৌশল থেকে দেশকে মুক্ত করাই আওয়ামী লীগের টার্গেট, এমনটা তিনি বলেছেন। এবং তার কথাই মনে হয়েছে যে আওয়ামী লীগ সংঘবদ্ধ হচ্ছে। যদিও দুদিন আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা বলেছেন শফিউল আলম চৌধুরী নাদেল, যে মার্চের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা ফেরা বিষয়ে খুব একটা কথা হাসান মাহমুদের কাছ থেকে পাওয়া যায়নি, এরকম কোনো কথা তিনি বলার চেষ্টা করেননি। তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, সেই প্রশ্ন সাক্ষাৎকার অনেক সময় হয় যে তাকে বলতে সুযোগ দেওয়া হয়, যে মিনিটের পর মিনিট, আধা ঘন্টা ধরে বলতেই আছেন, তেমনটা সাক্ষাৎকার না, তাকে প্রশ্ন মানে জর্জরিত করা হয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছেন একরকম তার মতো করে। দর্শক, হাসান মাহমুদ যে সাক্ষাৎকার দিলেন এবং ডক্টর ইউনূসকে জিম্মি বললেন, যে কারো কাছে জিম্মি আছে, আপনার কি তাই মনে হয় যে ডক্টর ইউনূস জিম্মি হয়ে পড়েছেন কারো কাছে, নাকি হাসান মাহমুদ আওয়ামী লীগ করেন, ডক্টর ইউনূসের বিরোধী, সেই কারণে অযথাই একটা কথা বললেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। গণমাধ্যমে এই নিউজটা দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন একদিকে উচ্ছ্বাস করছেন, আনন্দ করছেন, কেউ ফেসবুকে নানান ধরনের পোস্ট করছেন, অন্যদিকে সমন্বয়কদের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে। আমি আগে বলছি যে সিদ্ধান্তটা এই রকমই করবে। শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান সর্বশেষ যে আওয়াজ ভারতের সরকার থেকে উঠছে, আপনি ধরে নিতে পারেন যে এই সরকার তো দূরের কথা, পরবর্তী যে সরকারও আসবে, ভারতের কাছে যদি মনে হয় যে ওই সরকারটা শেখ হাসিনার জন্য ক্ষতির কারণ হতে পারে, কখনোই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে না। ইভেন তিনি যতদিন বাইচে আছেন ততদিনও তাকে বাংলাদেশে আইনা বিচারের জন্য আনার এটা সম্ভব হবে না। আজকে চাঞ্চল্যকর নিউজটা নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছে, সত্যি সত্যি কিন্তু করছে, তবে ভারত সে কৃতজ্ঞতা আদায় করতেছে। ভারত বলছে যে শেখ হাসিনা ভারতের জন্য যা করছেন এটা অনেক, সুতরাং তাকে সারা জীবন ভারতে থাকতে দেওয়া বলে উচিত। কে বলছেন? ভারতের কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার। আপনি দলটার নাম খেয়াল করেন, কংগ্রেসের নেতা। এখন ভারতকে শাসন করছে কারা? বিজেপি। প্রধান বিরোধী দল কারা? কংগ্রেস।
তো বিজেপি তো এমনি শেখ হাসিনাকে রাখার পক্ষে একটা নির্দিষ্ট সময়কালীন, এখন কংগ্রেসও এসে সেখানে মতামত দিল যে সারা জীবনের জন্য এখানে। তো বিজেপির যে এজেন্ডাটা ছিল, যেটা নিয়ে তাদের সংসদে তোলপাড় হয়েছিল মাঝখানে একবার, তো সেখানে এসে কি হয়ে গেল, তারা সবাই একই সুতোয় গেঁথে ফেললেন। মণিশঙ্কর আইয়ার বলছেন শেখ হাসিনা যতদিন চায় তাকে ঠিক ততদিনই ভারতে থাকতে দেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশে ভারতের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার গুরুত্ব তিনি তুলে ধরেছেন। আর এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ভারতের পিটিআই থেকে প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।